রোজা মৃদুস্বরে বলে উঠল, আপনি অনেক অসভ্য নির্লজ্জ হয়ে গিয়েছেন জানেন। আগে বেশ ভদ্র ছিলেন। আহমেদ যেন খুব মজা পেল, মুচকি এসে বলল, তো আমি তোমাকে লজ্জা দেওয়ার মতো কোনো কথাই বললাম না, এর মধ্যে অসভ্য নির্লজ্জ উপাধি দিয়ে ফেললে। ইটস নট ফেয়ার মাই কুইন। রোজার ভ্রু কুচকে গেল। আহমেদ এবার সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, আচ্ছা তুমি আমাকে বলো, আমি কি তোমাকে একবারও বলেছি যে তোমার ক্লান্ত কণ্ঠস্বর শুনে আমার এখন খুব রোমান্টিক মুড আসছে? তুমি বলো, আমি কি তোমাকে একবারও বলেছি যে তুমি আগের থেকে অনেক বেশি হট হয়ে গিয়েছো? নাকি আমি তোমাকে বলেছি যে তোমাকে দেখলে এখন আমার প্রতিজ্ঞা ভেঙে তোমার ঠোঁটে চুমু খেয়ে ফেলতে ইচ্ছে করে? তুমি বলো, আমি কি একবারও এগুলো বলেছি? রোজা চোখ শুরু করে শুনতে লাগলো তার কথা, কান দিয়ে ধোয়া বের হচ্ছে তার। আহমেদ আবারও সিরিয়াস ভঙ্গিতে বলল, শোনো, লজ্জা আছে দেখেই তো এখনো এগুলো বলিনি, আর তার আগেই তুমি আমাকে অসভ্য নির্লজ্জ বলে ফেললে। এটা কিন্তু ঘোর অন্যায়। রোজার মেজাজ এবার চূড়ান্ত পর্যায়ে চলে গেল। ফালতু লোকটা সমস্ত নির্লজ্জ কথাবার্তা বলে এখন বলছে সে নাকি এগুলো বলেনি। বিরক্তিতে চর শব্দ উচ্চারণ করে রোজা যেই না ফোন কাটতে যাবে, অমনি আহমেদ বলে উঠল, খবরদার মাই কুইন, কল কাটবে না। এবার কল কেটে ব্লক করলে কিন্তু আমি সত্যি সত্যি সোজা তোমার ফ্ল্যাটে চলে যাব, এরপর অহনাদের সামনে কিন্তু তোমাকে চুমো দিয়ে চলে আসবো। রোজা এবার কপট রাগ দেখিয়ে বলল, আপনি যদি আর একটা আজেবাজে কথা বলেছেন তাহলে আমি আপনার ঠোঁট দুটোতে না একদম হাই ভোল্টেজের বোম মেরে উড়িয়ে দেব। এরপরে আপনার সেই মূল্যবান ঠোঁট দুটো আমার ব্যক্তিগত মিউজিয়ামে সযত্নে সাজিয়ে রাখবো। ভাই তাড়াতাড়ি গাড়ি চালা, 5 মিনিটের মধ্যে 6:30 বেজে যাবে। ভয়ার্ত কণ্ঠে বলে উঠল নাহিদ। রিয়া তাকে খোঁচা মেরে বলল, হ্যাঁ যাচ্ছি। তোরে এত লাফাচ্ছিস কেন? তোর কি 50 দেশে কৃমি হয়েছে? তোর তো এরকমই ম্যামের বকা না খাওয়ার ইচ্ছে নেই, আমাদের তো ইচ্ছা আছে। নাহিদ একটু ভাব নিয়ে বলে উঠল, তোরা তো ভালো করে ম্যামের কাছে সব সময় ধমক খাস। আমাকে কখনো দেখেছিস ম্যামের কাছে ধমক খেতে? ম্যাম আমাকে সব সময় যা বলে মিষ্টি করে বলে, কারণ আমি সবসময় ম্যামের সব কথা শুনি। আর তাছাড়া আমি তো তোদের মতো কাজে ফাঁকিবাজ না, আমি হলাম ম্যামের অনেক প্রিয় একজন। আহা। রিয়াদ মুখ কুচকে তাকালো নাহিদের দিকে, বিড়বিড় করে আমক। এই কথা বলতে ভুলল না রিয়াদ। আসলে এই নাহিদের শুধুমাত্র একটাই কাজ, রোজাকে কিভাবে তেল মারা যায়। সবসময় রোজাকে খুশি করতে, তার প্রশংসা পেতে আদা জল খেয়ে লেগে যায়। নিজেকে রোজার সবচেয়ে প্রিয় একজন মনে করে, অথচ তার এসব আচরণ দেখে অহনা আর রিয়াদের হাসি পায়। সত্যি বলতে রোজার সবচেয়ে বেশি কাছের হলো অহনা, আর অহনার জায়গাটায় নাহিদ দখল করতে উঠে পড়ে লেগে আছে। মাঝে মাঝে সে তো অহনার নামে উল্টোপাল্টা কথা বলে রোজাকে, আর তার এসব বাচ্চাদের মতন কথা শুনে রোজা মাঝে মাঝে মিটিমিটি হাসে। কিছু একটা ভেবে দুষ্টু হেসে রিয়া দেবা নাহিদকে উদ্দেশ্য করে বলল, চল একটা গেম খেলি। আজ আমার আর তোর মধ্যে যে আগে ম্যামকে গিয়ে সবচেয়ে সুন্দরভাবে গুড মর্নিং বলতে পারবে সেই ম্যামের সবচেয়ে বেশি প্রিয়। নাহিদ যেন খুব খুশি হলো। এবার এমন কি কঠিন কাজ? সে তো সবসময় রোজার সাথে খুব নমনীয় হয়ে কথা বলে। রিয়াদ তো গাড়ি ড্রাইভিং করছে, গাড়ি থামানোর সাথে সাথেই নাহিদ দৌড় মারবে এমন পরিকল্পনা করলো মনে মনে সে। তবে রিয়াদও কম নয়, সেও পরিকল্পনা করে রেখেছে গাড়ি থামার সাথে সাথে সেও দৌড় মারবে। গাড়ি ব্রেক হোক আর না হোক সেটা দেখার বিষয় না। 2 মিনিটের মাথায় তাদের গাড়ি রোজার ফ্লাইটের গ্যারেজে ঢুকলো। রিয়াদ এবং নাহিদ প্রায় একসাথে হুড়মুড় করে গাড়ি থেকে নেমে ফ্লাইটে ঢুকতে গেলেই পেছন থেকে দারোয়ান বলে উঠল, নাহিদ এবং রিয়াদ একে অপরের দিকে অসহায় চোখে তাকালো। তবে রিয়াদের কিছু একটা মনে পড়তেই সে ভয়ার্ত চোখে অহনার দিকে তাকালো। এরপর ভীতু কণ্ঠে বলে উঠল, ম্যাম আমাদেরকে রেখে চলে গেল কেন? অহনা বলে উঠল, সেটাই তো, আমরা তো 6:30টার আগে চলে আসলাম। ম্যামের তো আমাদেরকে রেখে এত তাড়াতাড়ি যাওয়ার কথা নয়। আমাদের উপর রাগ করলো নাকি আবার? নাহিদ এবার আহাজারি করে বলতে থাকলো, সর্বনাশ করেছে রে। হেই, তোদের জন্য আজ আমি ম্যামের কাছে বকা খাবো। রিয়াদ তাড়াহুড়ো করে বলে উঠল, ওগুলো বাদ দে, এখন এত চিন্তা করার সময় নেই।
ম্যাম যেহেতু চলে গিয়েছে, তাহলে আমাদের আর সময় নষ্ট করার প্রয়োজন নেই। চল, গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। সত্যি যদি ম্যাম রাগ করে থাকে, তাহলে আমাদের যত দ্রুত সম্ভব ম্যামের কাছে পৌঁছাতে হবে। নূরা অসহায় কণ্ঠে বলে উঠল। আমার যে খুব খিদে পেয়েছে। নাহিদ বলল, ব্যাপার না, গাড়িতে ওঠো। ম্যামও না খেয়েই বেরিয়েছে, এত সকালবেলা কখনো খায় না। বুড়োতে চলো, ম্যাম সহ একসাথে খাবো। এরই মধ্যে অহনার ফোন বেজে ওঠে। সবাই উৎসুক হয়ে তাকালো অহনার দিকে। অহনা পকেট থেকে ফোনটা বের করে লাউডস্পিকার দিতেই কানে ওপাশ থেকে তাদেরই এক কর্মচারী রিয়া বলে উঠল, আপু, ম্যাম তোমাদেরকে 20 মিনিটের মধ্যে দেবীপুরে পৌঁছতে বলেছে, আর এটাও বলে দিয়েছে যে 20 মিনিটের 1 মিনিটও দেরি হলে ম্যাম তোমাদের সবাইকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবে। নাহিদ এবং রিয়াদ একে অপরের দিকে তাকিয়ে ঢোক গেল। ম্যাম তাহলে আসলেই ক্ষেপে রয়েছে। নূরাও ভীতু কণ্ঠে বলে উঠল, আমার একটু খিদে লাগেনি, চলো তাড়াতাড়ি ম্যামের কাছে যাই, দেরি হলে কপালে শনি আছে। কিন্তু এদিকে অহনার ভ্রুজোড়া শিথিল হয়ে যায়। সে খুব ভালো করেই বুঝতে পারল রোজা কেন এত সকাল সকাল ফ্লাইট থেকে বেরিয়ে পড়েছে। দেবীপুর একটি জায়গার নাম হলেও সেখানে তাদের একটা সিক্রেট জায়গা আছে, যেটা মাটি থেকে একটু নিচে অবস্থিত, কিছুটা পাতাল টাইপের। সেখানে রোজা তার সিক্রেট মিশন চালায়। যদি কারোর ওপর রোজা সন্দেহ করে, অথবা কোনো কেস সলভ করতে গেলে যদি কোনো ক্রিমিনালের ওপর টর্চার করা লাগে, তাহলে রোজা সেই জায়গাটাকেই তাদেরকে নিয়ে যায়। এই জায়গার ব্যাপারে শুধুমাত্র রোজা এবং অহনারাই জানে। অহনা একটা শুকনো ঢোক গেল। না জানি আজ কোন ক্রিমিনালের কপালে দুঃখ আছে। অন্ধকার ঘরটি যেন নিস্তব্ধতার এক অনির্দিষ্ট সীমা তৈরি করে রেখেছে। ঘরের কোণায় দুলছে একটি ম্লান বাল্ব, যার আলোয় ধরা পড়ে 4 জন যুবকের বাঁধা হাত। প্রতিটি মুহূর্ত যেন ভারী শ্বাস প্রশ্বাসে ভরে উঠেছে। রোজা চেয়ারের পিঠে হেলান দিয়ে বসে আছে, চোখে তীক্ষ্ণ দৃষ্টি, ঠোঁটে নির্লিপ্ত হালকা হাসি। তার দৃষ্টি এমন যে ঘরের হাওয়ায়ও এক তীক্ষ্ণ কাঁপুনি ছড়িয়ে দেয়। খুব কষ্ট করে রোজা এই ছেলেগুলোর সন্তান পেয়েছে। রোজা কণ্ঠ নিচু করে বলল, জাবেদ রয়ানের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছো কেন? কে বলেছে তোমাদের এমন করতে? ছেলেগুলো অস্বস্তিতে নড়াচড়া করে। তাদের মুখগুলো আটসাট হয়ে থাকে, যেন কিছুতে সত্যি উন্মোচিত হতে দিতে চায় না। রোজা তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে ছেলেগুলো কোনো রকম বড় ক্রিমিনাল না। তারা ছিচকে চোর হবে, কখনো বড় কোনো ক্রাইম করেছে বলে মনে হয় না। তাদের দেখে রোজা এটাও বুঝতে পারল যে তাদেরকে দিয়ে এই কাজটা যে করিয়েছে সে খুবই বুদ্ধিমান। এজন্য বড় কোনো ক্রিমিনালকে দিয়ে না করিয়ে ছোটোখাটো পুঁটি মাছ দিয়ে এই কাজ করিয়েছে। ছেলেগুলো আমতা আমতা করে অস্বীকার করে, বিশ্বাস করুন ম্যাডাম, নাম আমরা জানি না। রোজার মুখের রেখা কঠিন হয়। কয়েক মুহূর্তে নীরবতা। রোজা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার চোখে তখন কঠোরতা, ঠোঁটের কোণে এক ঠান্ডা বিদ্রুপের ছায়া। তোমরা জানো না? তার কণ্ঠে নির্লিপ্ত, কিন্তু তার ভেতরে এক প্রচণ্ড তুষার ঝড়ের মতো ক্ষোভ দানা বাঁধছে। কয়েক মুহূর্তে চুপ থেকে সে হঠাৎই পাশের টেবিল থেকে লোহার রড তুলে নেয়। এক নিঃশব্দ আঘাত দিয়ে সেটা মেঝেতে ফেলতেই একটা ধাতব শব্দ ঘরের অন্ধকারে প্রতিধ্বনিত হয়। ছেলেগুলোর শরীর দিয়ে যেন শীতল একটা স্রোত বয়ে যায়। রোজার চোখে এখন যেন আগুন জ্বলছে। তোমরা তাহলে সত্যিই আমাকে বলবে না যে কে তোমাদের সুপারিশ দিয়েছে? রোজা ঠান্ডা গলায় বলে। এরপর কোনো আভাস না দিয়েই সে ছেলেগুলোর একজনের দিকে এগিয়ে গিয়ে লোহার রডটা তার বেঁধে রাখা হাতের খুব কাছে নামিয়ে আনে। তার ঠোঁটের কোণে কেবলমাত্র একটা হালকা হাসি খেলা করে। আর সেই মুহূর্তে ছেলেটির মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। একটা হালকা চাপ দিয়ে সে রডটা মুঠো করে ধরল। কিছু বলার আগে সে আবার ফিসফিসিয়ে বলে উঠল, সত্যিই বলো, নইলে আমি যা করতে পারি তোমরা তো কল্পনা করতে পারবে না। এবার ছেলেগুলো নিজেকে ধরে রাখতে পারে না। তারা বুঝতে পেরেছে রোজা মায়া দেখানোর কেউ নয়। এই নারী সাধারণ কোনো নারীর মতো নরম নয়। যন্ত্রণার ভয়ে তাদের শ্বাস ভারী হয়ে আসে। শেষে একজন ফিসফিস করে বলে, কিন্তু উনি কোনো গায়ক বা নায়ক হবে, অনেক বড় মিডিয়া পার্সোনালিটি, আমাদের অনেকগুলো টাকা দিয়েছে এই কাজের জন্য। রোজা কিছুক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে। এরপরে তাদের কাছে এসে বলে,
তার নামটা বলো। আমি খুব ভালো করে জানি তোমরা তার নাম জানো। আমাকে বোকা বানানোর চেষ্টা করলেও এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। সত্যি বললে কোনো রকম ক্ষতি না করেই ছেড়ে দেব, কথা দিলাম। এবারে পেছন থেকে একটা ছেলে আমতা আমতা করে বলে উঠল। সাদ আহমেদ রহমান। রোজার মুখের রং বদলে যায়, তার কঠিন মুখায়ব হঠাৎই ফ্যাকাশে হয়ে ওঠে। আহমেদের নাম শুনে এক মুহূর্তের জন্য তার পৃথিবী থমকে দাঁড়ায়। তার হাতে ধরা লোহার রডটা হঠাৎ যেন ভারী হয়ে ওঠে। মনকে স্থির রাখতে চেষ্টা করলেও চোখের পলক পড়ার আগেই তার সমস্ত শক্তি আর বিশ্বাস ধ্বংস হতে শুরু করে। বুকের ভেতর কোথাও এক অসহনীয় কষ্ট জমা হয়। ছেলেগুলোর ঠান্ডা চোখের দিকে তাকিয়ে সে যেন নিজের বিশ্বাসের চূড়ান্ত ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে থাকে। তার মানে সে যেটা কখনো কল্পনা করেনি সেটাই সত্যি হলো। আহমেদ আবারও তাকে ধোঁকা দিয়ে দেশে ফিরিয়ে আনলো। রোজার রাগ যেন ধীরে ধীরে আকাশচুম্বী পৌঁছে যাচ্ছে। গত ৮ ঘন্টা যাবৎ সে আহমেদের নাম্বারে কল দিয়ে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে কোনো রেসপন্স নেই। কল রিং হতে না হতেই কেটে যাচ্ছে। মেজাজ খারাপ হলো রোজার। সারাদিন মাইকিন বলে তো মুখ ননস্টপ মেশিনের মতো চলতেই থাকে, আর এখন সে যে এতবার কল করেছে, সেই কলটা পর্যন্ত ধরছে না সে। নিজেকে কি অনেক বড় সেলিব্রিটি মনে করে তার? রোজা মনে মনে একটা দারুণ পরিকল্পনা করে নিল। এরপর খালি মাইকুইন বলে ভালোবাসা দেখাতে আসুক একবার। সত্যি সত্যি ওনার ঠোঁটে আমি বিদেশি ফেবিকল লাগিয়ে বিচুটি পাতা ঘষে দেব। ধপ করে বসে পড়ল চেয়ারে। ঘড়ির দিকে তাকালো একবার। আর 10 মিনিটের মধ্যে যদি অহনারা না আসে তাহলে তাদেরকে গুলি করারও পরিকল্পনা করে ফেলল। এই ছেলে মেয়েগুলো খুব ফাঁকিবাজ হয়েছে। আবার গতকাল রাতের জন্য ওদের তো বিচার আছেই। রোজার অনুপস্থিতিতে তারা তো আহমেদের হয়ে কাজ করেছিল। এত বড় একটা বেইমানি রোজা কি এমনি এমনি ক্ষমা করবে নাকি? আসুক খালি আজকে, একটাকে নাকানি চুবানি খাইয়ে ছাড়বে। শুধু আপাতত তুরাকে কিছু বলবে না। মেয়েটা নতুন, ও কিছু জানে না। ঘরের ভেতর জাভেদ রায়ান পায়চারি করছে। তার চেহারায় রাগের ছাপ স্পষ্ট। তার পুরুষ কালো দাড়ি আর কাঁচা পাকা চুলের নিচে কঠিন ধারালো চোখ দুটো যেন আগুন ছড়াচ্ছে। গায়ে কালো চামড়ার জ্যাকেট, নিচে ধূসর প্যান্ট, সবকিছুই ছকছকে। তার ক্ষমতা আর আধিপত্যের প্রতীক। তার মুঠো শক্ত, আর আঙ্গুলের মধ্যে কাঁপতে থাকা সিগারেটটি এক চুমুকেই নিভিয়ে ফেলে। তার সামনে দাঁড়ানো তার হয়ে কাজ করা যুবকেরা ভয়ে কাঁপছে। তারা জানে না কিভাবে সমস্ত ফ্যাক্টরিগুলোতে আগুন লাগলো, আর কেই বা লাগালো। এবং জাভেদ তাদের থেকে কোনো উত্তর না পেয়ে আরও রেগে যাচ্ছে। জাভেদ রায়ানের আগে থেকে এখন অনেক বেশি রাগ। হঠাৎ করে জাভেদ বাঁকা হেসে তার কোমর থেকে পিস্তল বের করে তাদের দিকে তাক করে। তোদের কাছ থেকে কিছুই জানতে পারলাম না। দেশে কি করছিলি বসে বসে? আমার এতগুলো টাকা লস হয়ে গেল, এতগুলো ফ্যাক্টরিতে আগুন লাগলো, তোরা কি বসে বসে ঘাস কাটছিলি? জাভেদ গর্জে ওঠে। ছেলেগুলো কেঁপে উঠল। তারা সত্যিই জানে না যে কিভাবে এগুলো হলো। আমার ফ্যাক্টরিতে কে বা কারা পড়লো সেটা জানবি না? তাহলে তোদের বাঁচানোর কোনো কারণ নেই। তার চোখে রক্তচক্ষু, আর একের পর এক গুলি ছুঁড়ে ছেলেগুলোকে মাটিতে ফেলে দেয়। তাদের নিথর দেহগুলো মেঝেতে লুটিয়ে পড়ে। আর জাভেদ গম্ভীর কণ্ঠে ফিসফিস করে, সে আমার পথে আসবে, তার পরিণতি এটাই হবে। জাভেদ চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে হাঁক ছুড়ল। রনি, কোথায় তুই? তাড়াতাড়ি আয়। 5 মিনিটের মাথায় 30 বছরের এক পুরুষ হাজির হলো জাভেদের সামনে। এই রনি হলো তার সবচেয়ে কাছের একজন। বলতে গেলে জাভেদ রাহানের লেফট হ্যান্ড হলো রনি, এবং তার রাইট হ্যান্ড হলো একটা মেয়ে। মেয়েটার নাম লিসা, কিন্তু সে আপাতত দেশে আসেনি। জাভেদ যখন বাইরের দেশে যায় তখন সে সাথে থাকে। জাভেদ তার হাতে থাকা অ্যালকোহলের গ্লাসটা পুরোপুরি খালি করে দিয়ে রনিকে উদ্দেশ্য করে বলল, বের কর রনি, কে বা কারা আমাদের ফ্যাক্টরিতে পুড়িয়ে বের কর। 3 দিনের মধ্যে ওই ব্যক্তি বা ব্যক্তিগুলোর মাথায় আমার চাই। রনি মাথা দুলালো, কিন্তু এরপরে সে বলল, বস, আর একটা সমস্যা হয়ে গিয়েছে। জাভেদ ভ্রুকুসকে তাকালো। আবার কি সমস্যা হয়েছে? রনি সিরিয়াস ভঙ্গিতে বলল, বস, আপনাকে এখন আগামী 2 দিনের মধ্যে দেশ ছাড়তে হবে। দেশে থাকাটা এখন আপনার জন্য একদম নিরাপদ নয়। জাভেদ যেন বুঝতে পারল না কিছু। মানে কি?
বলছিস তুই এসব নিরাপদ নয় কেন? কোনো পুলিশের সাহস আছে আমাকে গ্রেফতার করবে? এই দেশের প্রত্যেকটা থানার পুলিশ আমার কথায় নাচে রনি। রনি মাথা দুলিয়ে বলল, না বস, পুলিশ আপনাকে কিছু না বললেও এখন আপনার পেছনে অন্য একজন লেগে আছে। পুলিশ এমনিতেও আপনাকে কিছু বলবে না। আমি খোঁজ পেয়েছি, কোনো এক সিআইডি অফিসার সিক্রেট আন্ডারকভার টিমের একজনের সাথে মিলে আপনাকে খুঁজছে। কেন খুঁজছে সেটা এখনও আমি জানি না, খবর পাইনি। কিন্তু সেই সিআইডি অফিসারের নাম আকরাম। তার হাবভাব একদমই ঠিক মনে হচ্ছে না। তবে সে যে নিজে নিজেই কাজ করছে এমনটা নয়, তাকে কেউ এ কাজ করাচ্ছে। জাভেদ বাঁকা হেসে বলল, মরদেহ এগুলো চুনোপুটির কাজের জন্য তুই আমাকে জিজ্ঞেস করছিস কেন? রনি চিন্তায় পড়ে গেল। সে তো জাভেদকে বোঝাতেই পারছে না। একমাত্র রনি জানে জাভেদ যতটা সহজ ভাবছে ততটা সহজ নয়। সে ইতিমধ্যেই খবর পেয়েছে সেই সিআইডি অফিসারের সাথে যে সিক্রেট আন্ডারকভার অফিসার কাজ করছে সে অনেক বেশি ক্ষমতাধর এবং পাওয়ারফুল। তার পরিচয় জানতে পারাটা অনেক মুশকিল হবে, কারণ এসব অফিসারগুলো নিজেদের পরিচয় লুকিয়ে রাখে। সাধারণ মানুষের সাথে সাধারণভাবে চলাফেরা করে। টেবিলে আয়েশ করে বসে রয়েছে রোজা, হাতে একটা অরেঞ্জ জুসের বোতল। তার সামনে ভয়ে জুবুথুবু হয়ে চুপসে বসে রয়েছে 4 জন মানুষরূপী বিড়াল, যারা এখন নিজেদেরকে রোজার সামনে অপরাধী মনে করছে। রোজা তাদেরকে 20 মিনিট টাইম দিয়েছিল। ভাগ্যবশত তারা 15 মিনিটের মধ্যেই দেবীপুরে পৌঁছতে পেরেছে, তাই রোজা তেমন কিছু বলেনি। তবে তাদের সাথে কথাও বলছে না, চুপচাপ বসে রয়েছে। 4 জন একে অপরের দিকে তাকালো। তারা খুব ভালো করে জানে তাদের ম্যাম এভাবে চুপচাপ বসে থাকার মতো মানুষ নন। অবশ্যই এখন বসে বসে কোনো কেস বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজের কথা বলতো। হঠাৎ করে অহনা মিনমিন করে বলে উঠল, ম্যাম কি আমাদের উপর রাগ করেছেন? রোজা জুস খাওয়া ছেড়ে দিয়ে তাদেরকে তাকিয়ে বলল, এমনটা মনে হওয়ার কারণ? রিয়াদ অপ্রস্তুত ভঙ্গিতে বলল, না মানে গতকাল যে আন্টির বাসায় থাকলাম আর আহমেদ স্যারকে। রোজা আগের মতোই গাছাড়া ভাব নিয়ে বলল, তোমরা তো এমনিতেই আমার কথা শোনো না, আর এটা আবার নতুন কি? 4 জনেরই চোয়াল ঝুলে বলল। তার মানে আসলে তাদের ম্যাম তাদের উপর রাগ করেছে। এটা বুঝতে সময় লাগলো না। নাহিদ যেন খুব কষ্ট পেল। সে সবসময় তার প্রাণপ্রিয় ম্যামের কথা সাধ্যমতো শোনার চেষ্টা করে, কিন্তু এই 3টে বাদরের জন্য সবসময় বকা খায়। সে কটমট করে তাকালো বাকি 3 জনের দিকে। শুধুমাত্র এদের জন্য আজ ম্যাম তার উপর রাগ করেছে। তারা বেশ ভালোই বুঝতে পারল এখন কোনো হাই ভোল্টেজ কেস সফলভাবে সম্পূর্ণ করতে না পারলে রোজার রাগ ভাঙানো মুশকিল হয়ে পড়বে। রোজার এসব রাগ শুধুমাত্র কাজের মাধ্যমেই ভাঙানো সম্ভব। অহনা মনে মনে পরিকল্পনাও করে ফেলল। একটা কঠিন কেস সে একা একাই সলভ করবে এবং রোজাকে খুশি করে দেবে। একটু পরে ট্রেতে করে প্লেট ভর্তি খাবার নিয়ে হাজির হলো ওয়েটার। তাদের টেবিলে সুন্দর করে খাবারগুলো সাজিয়ে দিল। অহনাদের ফিরে আসার পরে রোজা তাদেরকে নিয়ে ভিআইপি একটা রেস্টুরেন্টে খেতে এসেছে। সে নিজেও জানে এই বিচ্ছুগুলো তাকে ছাড়া খাবে না। নুরা মাথা উঁচিয়ে উঁচিয়ে খাবারের আইটেমগুলো দেখতে থাকলো। ভাত আছে, নান রুটি আছে, সবজি মাছ মাংস সবই আছে। নুরার চোখ কপালে উঠে গেল। এত কিছু ম্যাম অর্ডার করলো কেন? এগুলো তো আমরা 5 জন খেয়ে শেষ করতে পারবো না। নুরা নিজের মাথাটা একটু অহনার কাছে নিয়ে ফিসফিস করে বলল, অহনাপু, ম্যাম এতগুলো খাবার অর্ডার করেছে কেন? অহনা অসহায় নেত্রে তাকিয়ে বলল, ম্যাম এমনটাই করে, এখন সব খাবারগুলো আমাদেরকেই শেষ করতে লাগবে। আবার ম্যামের যদি একবার খাওয়ার মাঝখানে খাওয়ার মোট চলে যায়, তাহলে তো ম্যামের ভাগসহ আমাদেরই খেতে হবে। কিছু করার নেই, খাওয়া দাওয়ার বিষয়ে ম্যাম খুবই সিরিয়াস, আমাদেরকে ঠেসে ঠেসে খাওয়ায়। ম্যামের মতে আমরা নাকি খুবই দুর্বল, গায়ে নাকি শক্তিই নেই। নুরা খুশি হলো নাকি দুঃখ পেল বোঝা গেল না। চুপ করে বসে রইল আর তাকিয়ে রইল জুস খেতে থাকা রোজার দিকে। 4 জনের দিকে তাকিয়ে রোজা এবার ধমক দিয়ে বলে উঠল, খাবারগুলো কি আমি শোকেশে সাজিয়ে রাখার জন্য অর্ডার করেছি? খাচ্ছ না কেন? নাহিদ মাথা চুলকে বলল, না মানে ম্যাম, আপনাকে স্যার কিভাবে খাই? আপনি শুরু করুন না, আপনার সাথে একসাথে শুরু করি আমরা। নীরব থেকে রোজা তার হাত থেকে জুস সাইডে রেখে প্লেটে হাত দিল। তাকে দেখে সবাই হাঁপ ছেড়ে বাঁচল যেন। তারাও খুশি মনে খেতে শুরু করলো। রোজা সবজি এবং মাছ দিয়ে ভাত খাচ্ছে।
এতদিন রোজাকে রেস্টুরেন্টে বসে দামি দামি খাবার বাদ দিয়ে ভাত খেতে দেখে অহনা অবাক হতো। কেন তার ম্যাম এত দামি দামি খাবার ছেড়ে ভাত খাবে শুধু? টাকা তো কম নেই এখন তার। কিন্তু আজ আর অহনার অবাক হলো না, বরং আজ তার মনে একটা শীতল হাওয়া বয়ে গেল। সে বেশ বুঝতে পারছে তার ম্যাম এখনও আগের মতো সাধারণ জীবনযাপন করতে পছন্দ করে। অহনা মুগ্ধ হয়ে রোজার দিকে তাকিয়ে রইল। এরপর নিজেও সবজি দিয়ে নান রুটি খেতে শুরু করলো। খাওয়ার মাঝখানেও রোজা চিন্তা করতে থাকলো কিভাবে আহমেদের সাথে যোগাযোগ করা যায়। সেই সেলিব্রিটি তো তার ফোনটায় ধরছে না। হঠাৎ করে রোজার সৌরভের কথা মাথায় আসলো। সৌরভকে ফোন দিলে তো সে আহমেদকেও পেতে পারে। আর দেরি করলো না রোজা। খেতে খেতেই পকেট থেকে ফোন বের করে ডায়াল করলো সৌরভের নাম্বার। খাবারের মাঝখানে রোজাকে ফোন হাতে নিতে দেখে অবাক হলো সবাই। সাধারণত রোজা খেতে বসে কখনো ফোন হাতে নেয় না। খাবার চিবোতে চিবোতে সবাইকে উৎসুক হয়ে তাকিয়ে রইল রোজার দিকে। তাদের এমন চাহনি দেখে রোজা ফোন থেকে চোখ সরিয়ে তাদের দিকে তাকিয়ে বলল, আমি কি এখানে বিয়ে করতে বসেছি? এইভাবে সবাই তাকিয়ে রয়েছো কেন? সবাই অপ্রস্তুত হয়ে গেল। আমতামতা করা শুরু করে দিল। রোজা শক্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি খাও। আমার দিকে এইভাবে শিম্পাঞ্জির মতো তাকিয়ে থাকলে আমি কিন্তু উঠে যাব। সবাই ভয় পেল। রোজা এই মুহূর্তে উঠে গেলে সমস্ত খাবার তাদেরকেই খেতে লাগবে ভেবে সবার চোখ কপালে উঠল। কোনো রকম কথা না বাড়িয়ে কিছুটা ভয় পেয়ে হাত চালিয়ে সবাই খাওয়া শুরু করলো। রোজা আবারও ফোনের দিকে তাকিয়ে নাম্বারের লাস্ট ডিজিট ডায়াল করে কানের মধ্যে ফোন নিয়ে নিল। সৌরভ ক্যান্টিনে বসে বসে আরাম করে বার্গার খাচ্ছিল। আহমেদ স্টুডিওতে গিয়েছে। আয়েশ করে হাতে থাকা বার্গার চিবোতে চিবোতেই সে তার বাসে থাকা ফোনটা চোখের সামনে ধরল। সঙ্গে সঙ্গে তার খাবার নাকে মুখে উঠে গেল। কাঁচতে কাঁচতে সে আগে ঢকঢক করে পানি খেয়ে ফেলল। এরপরে অসহায় নেত্রে তাকিয়ে রইল তার ফোনের দিকে, যেখানে এখন স্পষ্ট ভেসে রয়েছে রোজার নাম্বার। সৌরভ আশেপাশে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলল। এর আগে যতবার রোজা ফোন করেছে ততবার সৌরভকে শাসিয়েছে যেন আহমেদ তাকে ফোন না করে। আজ আবার কেন ফোন করলো সেটা ভেবে সৌরভের মাথা থেকে ঘাম ঝরছে। আজও কি স্যার ম্যামকে রাত বেড়াতে ডিস্টার্ব করেছে নাকি? তার স্যার তো গায়ক হয়েও মাঝে মাঝে রোজা ম্যামের সাথে ভিলেনের মতো করে। সৌরভ প্রথমে ভাবলেও ফোনটা ধরল না, কিন্তু না ধরলে যদি আবার রোজা গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দেয়। সৌরভ কোনো রিস্ক নিল না। কলটা ধরেই হাসি মুখে একটা লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? অতিরিক্ত ভদ্রতা দেখে রোজা মুখ কুঁচকে ফেল। তাও সে সুন্দর করে সালাম নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আর থাকলাম কই, তোমার স্যার ভালো থাকতে দিল আমাকে? সৌরভের চোয়াল ঝুলে পড়ল। রোজা যখনই তাকে কল দেয় তখনই তাকে এসব কথা শুনতে হয়। তখন মাঝে মাঝে সৌরভের নিজেরই রাগ হয়, কেন যে তার স্যার ম্যামের সাথে এরকম করতে গেল। অহনাও খাওয়া ছেড়ে তাকিয়ে রইল রোজার দিকে। সে এবার ঠিক বুঝতে পারছে যে রোজা কাকে ফোন করেছে। সৌরভ মিনমিন করে বলল, ইয়ে ম্যাম, কিছু বলবেন? তোমার ফট করে সেলিব্রিটি হয়ে যাওয়াটা স্যার কোথায়? রোজা ঠোঁট কামড়ে ধরে বললেন। রাগ যেন কণ্ঠে ফুটে উঠেছে। ম্যাম, স্যার তো স্টুডিওতে আছে, তার নতুন গানের রেকর্ডিং করছে। জানেন ম্যাম, আগামী মাসে স্যারের একটা নতুন রোমান্টিক গান বের হবে। সৌরভ খুব খুশির মনে বলল। ও পাশ থেকে রোজা ফটাফট বলে উঠল, চুলোই চাক তোমার স্যারের গান। সৌরভের খুশি মন ধূপ করে নিভে গেল। তার স্যারের জন্য তো দেশের প্রত্যেকটা মেয়ে পাগল। তার কণ্ঠের কত প্রশংসা করে সবাই। আর রোজা ম্যাম স্যারের গানকে পাত্তাই দেয় না ভেবে মাঝে মাঝে অবাক হয়ে যায় সৌরভ। মাঝে মাঝে তো সে রোজাকে আহমেদের হেটার্সের কাতারে নিয়ে যায়, তবে পরবর্তীতে আবারও ফিরিয়ে আনে, কারণ এটা জানতে পারলে তার ঘাড়ার গলায় থাকবে না। আমার ফোন ধরছে না কেন সে? আবারও রেগে বলে উঠল রোজা। সৌরভ সাথে সাথে নিজের পকেটে হাত দিল, আহমেদের ফোনটা বের করলো আর ভয়ার্ত কণ্ঠে বলল, স্যারের ফোন তো আমার কাছে। আসলে ম্যাম, স্যার যখন স্টুডিওতে যায় তখন স্যারের ফোনটা আমার কাছেই থাকে। ফোন সাইলেন্ট করে রেখে দিই আমি। এই মুহূর্তে ফোনটা ওনার হাতে দেবে। রোজা তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল। সৌরভ জড়সড় হয়ে বলল, ম্যাম, এখন তো সম্ভব না, স্যার তো স্টুডিওতে। আমি বলেছি ফোনটা ওনার হাতে দাও সৌরভ। রোজা এবার একেবারে ধমক দিয়ে উঠল। তার কণ্ঠে এতটাই জেদ আর রাগ ছিল যে সৌরভ থেমে গেল। কিছু বলতে সাহস পেল না। সৌরভ কিছুক্ষণ নীরবে থাকলো, তারপর অনুনয়ের সুরে বলল, ম্যাম, দয়া করে বুঝুন, স্যার এখন।
কিছু বুঝতে হবে না, ফোনটা ওনার হাতে পৌঁছে দাও। রোজার কণ্ঠে কোনো নমনীয়তা নেই, যেন তাকে শান্ত করা অসম্ভব। রোজার এমন নাচরবান্দা ভাব দেখে এদিকে থাকা সবার খাওয়া বন্ধ হয়ে গেল। কোনো মতে গিলে গিলে খাবার খাচ্ছে অহনা, রিয়াদ, নাহিদ এবং নুরা। সবাই তো জানে রোজা যেটা করতে চাইবে সেটা করেই ছাড়বে। সৌরভ পড়ে গেল মহাবিপদে। হা করে শেষবারের মতন কিছু বলতে চাইলে রোজা বলে উঠল, আমাকে কি স্টুডিওতে যেতে হবে সৌরভ? সৌরভ আটকে উঠল। রোজার এখানে আসা মানে তাকে টার্গেট করা, একটা গুলিও মিস হবে না। সৌরভ তড়িঘড়ি করে বলল, না ম্যাম, কষ্ট করে আপনাকে আসতে হবে না, একটু অপেক্ষা করুন ম্যাম, আমি স্যারের কাছে যাচ্ছি। গানের অর্ধেক রেকর্ডিং শেষে সৌরভের মুখে রোজার উত্তেজিত কণ্ঠ শুনে আহমেদ মুচকি হাসল। সে নিজেও জানে রোজা কেন রেগে আছে, তবে সেটা তার কাছে মধুর ঠেকল। দেশে আসার পর থেকে আহমেদ তার রাগে দেখে যাচ্ছে, তবে আহমেদ তো খুশি মনে সবসময়ই এ ধরনের পরিস্থিতি উপভোগ করে। যতই হোক, রোজা তো তারই। রোজার কথা ভেবে আহমেদ আবারও কফির কাপ ঠোঁটে উঠিয়ে নেয়। ম্যাম যে কি পরিমাণে রেগে আছেন আমি কিছু বলতেও পারছি না স্যার, আমার তো খুব ভয় করছে। অসহায়ভাবে বলল সৌরভ। তাকে দেখেই মনে হচ্ছে সে ভীষণ চিন্তিত। আহমেদ আঙুল নাচিয়ে বলল, রোজা আমার সাথে কথা বলতে চাইছে, দারুণ ব্যাপার তো, নিশ্চয়ই কোনো মতলব আছে ওর, না হলে আমার নামও তো নেয় না। সৌরভের মুখ ফাটা বেলুনের মতন চুষে গেল। অসহায় নেত্রে নিজের স্যারের দিকে তাকিয়ে বলল, স্যার আপনার দোহাই লাগে, ম্যামের সামনে এসব কথা বলিয়েন না, ম্যাম এসে আমাকে তো লাগাম ছাড়া গুলি করবেই, আপনাকেও বাঁচতে পারবেন কিনা সন্দেহ। আহমেদ যেন খুব মজা পেল। কোনো মতে হাসিটা আটকে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি তোমার ম্যামকে ভয় পাই নাকি? আচ্ছা, ফোনটা দাও দেখি কি এমন বলেছে। প্রেম প্রীতির কথা বলবে বলে তো মনে হয় না, সে তো এখনো ভালোই নয়। আহমেদ এক মুহূর্ত সময় নষ্ট না করে রোজার নাম্বার ডায়াল করল। আহমেদের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, চোখে দুষ্টু ঝিলিক। মনে মনে সে আসলেই অবাক হয়েছে এটা ভেবে যে স্বয়ং রোজা তাকে ফোন দিয়েছে। মাঝে মাঝে তো তার নিজেকে সেলিব্রিটি মনে হয় না, মনে হয় যে রোজা নিজেই সেলিব্রিটি আর সে তার একমাত্র ফ্যান। রোজা তার সাথে যেমন ব্যবহার করে এমন ব্যবহার তো তার হেটার্সরাও তার সাথে করে না। আহমেদ ফোন কানে নিয়ে অপেক্ষা করলো। ভেতরে তার উত্তেজনা বেড়ে চলেছে। মেয়েটা কি তার সাথে ঝগড়া করার জন্য কল দিয়েছিল নাকি? আচ্ছা, ঝগড়া করলেও করুক, অন্তত তার মধুর কণ্ঠটা শোনা যাবে। সবে রোজা খাওয়া শেষ করে হাত ধুয়ে আসলো। ফোনে আহমেদের নাম্বার দেখে টিস্যু দিয়ে হাত মুছে ফোনটা হাতে নিল। ফট করে কলটা ধরে রোজা ক্ষিপ্ত কণ্ঠে কিছু বলতে চাইলেই ওদিক থেকে আহমেদ মিষ্টি স্বরে বলে ওঠে, মাই কুইন, আমাকে মিস করছিলে নাকি? আগে বলতে পারতে, অত লজ্জা পাওয়ার কি আছে, তোমার ফ্ল্যাটে চলে যেতাম। আহমেদের গা ছাড়া ভাবে যেন রোজার মেজাজ আরও খারাপ হলো। রাগে গজগজ করতে করতে দাঁত চেপে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে ভীষণ মিস করছি। সত্যি বলতে আপনাকে দেখতে খুব ইচ্ছে করছে, এই কারণেই তো আপনার সাথে দেখা করতে চাইছি এখন। আহমেদ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কান থেকে ফোন উঠিয়ে পাশে চুপসে থাকা সৌরভের দিকে তাকিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলল, তোমার ম্যাম কি নেশা করেছে সৌরভ? কি বলছে এসব? এটা সত্যি তোমার ম্যাম তো? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। সৌরভের চুপসে থাকা মুখ আরও চুপসে গেল। তার মানে ম্যাম বেশ ঠান্ডা কণ্ঠে কথা বলছে, আর ম্যামের ঠান্ডা গলায় কথা বলা মানে আগাম ঝড়ের পূর্বাভাস। আহমেদ আবারও ফোনটা কানে নিল আর বলল, মাই কুইন, আমি আসলে বুঝতে পারলাম না, আর একবার বলো তো, আমার বিশ্বাস হচ্ছে না, আমি কি যেটা শুনেছি সেটা সত্যি? রোজা দাঁত চেপে বলল, আপনার সাথে আমার অহেতুক বেআইনি আলাপ করতে রাখছি না, কাজের কথা আছে, এই জন্য দেখা করাটা প্রয়োজন। বিকেলবেলা মায়োরোড ক্যাফেতে দেখা করবেন আমার সাথে। বলে ফট করে কলটা কেটে দিল রোজা। আহমেদ স্তব্ধ হয়ে কান থেকে ফোনটা নামিয়ে সৌরভের দিকে তাকিয়ে বলল, তোমার ম্যাম আসলে সকালবেলা নেশা করেছে মনে হয়। সৌরভ কাঁদো কাঁদো হয়ে বলল, স্যার ভুলেও ম্যামের সামনে এই কথা বললেন না, ওখান থেকে এ জন্মে আর ফিরে আসতে পারবেন না।
আহমেদ একটু থেমে হাসল, চোখে আনন্দের ঝিলিক। একটু অন্যরকম কণ্ঠে বলল, আমি আমি তোমার ম্যামের কাছ থেকে ফিরে আসতেও চাচ্ছি না সরো, শুধু এই জন্মে কেন, যদি পরবর্তী কোনো জন্ম বলে কিছু হয়, পরবর্তী কোনো জন্মেই আমি ওর কাছ থেকে ফিরে আসতে চাই না। বিকেলটা ছিল অপূর্ব। নীল আকাশে মেঘের হালকা পর্দা ঝুলেছিল, যেন সূর্যের কোমল আলো আড়ম্বরহীনভাবে ছড়িয়ে পড়ছিল চারপাশে। ঠান্ডা বাতাস হালকা শীতল অনুভূতি ছড়াচ্ছিল। পাখিরা মিষ্টি সুরে গান গাইছিল। শহরের কোলাহল ছাড়িয়ে ভায়োলেট ক্যাফের সামনে সবকিছু যেন শান্ত ও স্নিগ্ধ। ক্যাফেটা ছিল সাদামাটা, অথচ খুব আরামদায়ক। বাইরে ল্যাভেন্ডারের ঝাড় যেন ক্যাফের নামের সঙ্গে মানানসই করে তুলেছে পরিবেশটাকে। বড় জানালাগুলো দিয়ে ভেতরে আসা আলোর ঝলকানিতে ভেতরের টেবিলগুলো যেন উজ্জ্বল হয়ে উঠেছে। হালকা বেগুনি আর সাদা রঙের মেলবন্ধন ক্যাফের সাজসজ্জায় মুগ্ধতা ছড়িয়েছে। আহমেদ আগে থেকে এসে বসেছিল তার সামনের টেবিলে এক কাপ কফি, কিন্তু তার চোখ ছিল দরজার দিকে, অপেক্ষায়। আহমেদের মন শান্ত, তবে মুখে মৃদু হাসি লেগেছিল, যেন আজকের এই দেখা করার জন্য সে দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিল। ভেতরে অনেক লোক থাকলেও আহমেদের চোখ শুধু একজনের জন্য ব্যাকুল। আহমেদ আজ একদম ধবধবে সাদা শার্ট পরেছে, সাথে মাস্ক পরেছে। যতই হোক, মানুষজন তাকে দেখলে চিনে ফেলবে, বড় গায়ক বলে কথা। আজ সে রোজার সাথে দেখা করবে বলে কোনো বডিগার্ডও আনিনি, তাই আপাতত মুখ ঢেকে রাখা জরুরি, নাহলে আবার তার ফ্যান ফলোয়ার্স সব হুমড়ি খেয়ে পড়তে পারে। সাদা শার্ট পরিয়ে তো আহমেদ নিজে কলারটা ঠিক করে নিল। আজ আহমেদ সাদা শার্ট পরে আসতো না, কিন্তু এই সাদা শার্ট যে কোনো একজনের ভীষণ পছন্দের। তার এখনও মনে পড়ে, আজ থেকে 3 বছর আগে রোজা তাকে মিষ্টি স্বরে বলেছিল যে তাকে সাদা শার্ট পরে দেখতে অনেক সুন্দর লাগে। অতীতের কথা ভেবে মুচকি আসলো আহমেদ। আচ্ছা, আজও কি সেই আগের মতন রোজা তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে? আজকে সাদা শার্ট পরেছে বলে কি রোজা তাকে দেখে লজ্জা পাবে? লাজুক চোখে তাকিয়ে বলবে, আপনাকে আজ ভীষণ সুন্দর লাগছে। এসব চিন্তাভাবনার মাঝে আহমেদের মনে পড়ল সেই বাঘিনীর কণ্ঠস্বর। আপনার সাথে আমি অহেতুক বেআইনি আলাপ করতে ডাকছি না। দীর্ঘশ্বাস ফেল আহমেদ। কেন? একটু প্রেম প্রীতির আলাপ করতে ডাকলেও তো পারত। মেয়েটা একদম বদলে গেছে। ঠিক তখনই বাইরে একটি মেরুন রঙের গাড়ি এসে থামল। আহমেদের হৃদস্পন্দন যেন একটু বেড়ে গেল। হ্যাঁ, এটা তো রোজার ব্যক্তিগত গাড়ি। রোজা নেমে এলো গাড়ি থেকে। তার উপস্থিতিতে সবকিছু যেন একটু বেশি মোহনীয় হয়ে উঠল। তবে আজ আর আহনে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকলো না, বরং মুখ কুঁচকে গেল তার। কারণ রোজা তো শাড়ি পরেনি, আর না পরেছে কোনো মেয়েলি পোশাক। সে তো একদম ফর্মাল গেট আপে হাজির হয়েছে, সাদা শার্ট পরে। উফ, অসহ্য। তবে শার্ট পরেও রোজাকে এখন ভালোই লাগে, কারণ এখন তার ব্যক্তিত্বের সাথে এই পোশাকটা বেশ ভালোই যায়। আহমেদ এখনও বুঝতে পারছে না, তার তো শাড়িতেই রোজাকে পছন্দ, কিন্তু এই যে মেয়েটা ভিলেনের মতন সাদা শার্ট পরে হাজির হয়েছে, তাও কেন এত সুন্দর লাগছে তাকে? কেন আহমেদের ইচ্ছে করছে তার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে? এটা তো নিজের সাথেই বেইমানি। আহমেদ সাথে সাথে নিজেকে পাগল প্রেমিক উপাধি দিয়ে বসল। রোজা চোখে সানগ্লাস দিয়ে ক্যাফের দিকে এগিয়ে আসতে থাকলো, আর আহমেদ তাকে একদৃষ্টিতে দেখছিল, অপেক্ষা করছিল সেই মুহূর্তের জন্য। রোজা ক্যাফেতে ঢুকে একটু আশেপাশে তাকালো। মাস্ক পরিহিত আহমেদকে চিনতে তার একটুও কষ্ট হলো না, বরং আহমেদের চোখ দুটোর দিকেই তার প্রথমে নজর গিয়েছে। এই চোখ যে তার বড্ড চেনা, হাজার জনের মধ্যেও ওই চোখ সে চিনতে পারবে। আহমেদের ধারণা ভুল হলো। সানগ্লাসের আড়ালে থেকেই রোজা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আহমেদের দিকে, শুধু প্রকাশ করলো না। সানগ্লাসটা না পরলে হয়তোবা তার চোখ দেখেই আহমেদ বুঝে যেত কেউ তার দিকে অনেক বেশি মুগ্ধতার সাথে তাকিয়ে রয়েছে। এত দূর থেকেও রোজা আহমেদকে দেখে মুগ্ধ হয়ে গেল। আবারও সে আগের মতন চিরচেনা হাত পা কাঁপা শুরু হলো। রোজা মনে মনে বেশ বিরক্ত হলো। লোকটার আড়ালে অথবা ফোনে কথা বললে সে বেশ ভালোই রাগারাগি করতে পারে, কিন্তু এই যে আহমেদের সামনে আসলেই তার সমস্ত রাগ ধূপ করে নিভে যায়। সেই কঠিন ব্যক্তিত্বটা আসে না। রোজা আবারও চোখ মুখ কুঁচকে তাকালো আহমেদের সাদা শার্টের দিকে, বিড়বিড় করে বলল,
আজকেই আমাকে এই সাদা শার্ট পরে আসতে হলো। এই লোকটাও দেখছি সাদা শার্ট পরে এসেছে। এই লোকটাই বা কেন পরে এসেছে? তোমার দরকার কি ছিল আজ পরে আসার? নিজেকে হ্যান্ডসাম দেখানোর এত ইচ্ছে? নিশ্চয়ই মেয়েদেরকে দেখাতে এসেছে। একটা শুকনো ঢোক গেলে রোজা এগিয়ে গেল আহমেদের দিকে। আহমেদও উঠে দাঁড়ালো। কোনো কথা না বলেই রোজা এসে আহমেদের সামনে চেয়ারে বসে পড়ল। আহমেদ মুচকি এসে বসলো। রোজা এবার সানগ্লাসটা খুলে ফেলল আর আহমেদের ঠিক চোখের দিকে তাকিয়ে বলল, আমি সত্যি ভাবতেও পারছি না যে আপনি আমাকে দ্বিতীয়বারের মতো ঠকালেন। এতক্ষণ উৎফুল্লে থাকা আহমেদের মনটা যেন ধূপ করে নিভে গেল। আহমেদ ভ্রুকুচকে বলল, মানে? রোজা এবার তার হাতে থাকা সানগ্লাসটার দিকে তাকিয়ে বলল, জাভেদ রায়নের ফ্যাক্টরিগুলোতে আপনি লোক লাগিয়ে পুড়িয়ে দিয়েছেন। আপনার এটা করে কোনো লাভ নেই, তবুও আপনি শুধু শুধু এমনটা করেছেন। এর কারণ কি? আহমেদ এবার বুঝতে পারলো বিষয়টা। তার মানে রোজা সব জানতে পেরে গেছে। আহমেদ এবার বাঁকা হাসলো। মাস্কের আড়ালে তার হাসিটা রোজা বুঝতে পারল না, কিন্তু আহমেদের চোখ দেখে সে বুঝতে পারল এই লোক একটুও ভয় পায়নি, একটুও বিচলিত হয়নি তার কথায়। আহমেদ এবার রোজার চোখের দিকে তাকিয়ে বলল, এত কিছু যখন জেনে গিয়েছো তাহলে এর কারণটাই নিশ্চয়ই তুমি জানো রোজা। এর কারণটা তুমি নিজেও জানো। রোজা এবার ধীর কণ্ঠে বলল, আপনি যেটা চাইছেন সেটা কখনোই সম্ভব না। আহমেদ প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো রোজার দিকে। রোজা এবার বলে উঠল, আমি শুধুমাত্র আপনার একটা কথাই বলতে এসেছি। আপনি যেটা ভাবছেন সেটা সম্ভব না। কল্পনাই করতে থাকুন। আপনি যদি ভেবে থাকেন এসব করে লুকিয়ে লুকিয়ে আমাকে সাহায্য করে আপনি আগের আমিটাকে ফিরে পাবেন, তাহলে আপনার ধারণা ভুল। এত তাড়াতাড়ি অতীত ভুলে যাব না আমি। বলেই রোজা উঠে দাঁড়িয়ে চলে যেতে চাইলেই আহমেদ পেছন থেকে ডেকে উঠল। আহমেদের ডাকে রোজা থেমে পেছনে ঘুরল। আহমেদ এবার নিজে উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজে বলল, আমি অতীত ভুলে যাইনি রোজা, আমি অতীত ভুলে যেতে চাইও না। আমি অতীত ভুলে যাইনি দেখেই এখনো তোমায় এতটা ভালোবাসি। আর সব সময় চোখের দেখা সত্যি হয় না রোজা। সব সময় আমরা যেটা দেখি সেটা সত্যি নাও হতে পারে। তুমি তো অনেক বুদ্ধিমতী হয়ে গেছো রোজা। তুমি তো আর আগের মতো বোকা নেই যে তোমাকে যেটা বোঝাবে তুমি সেটাই বুঝবে। তোমার উচিত ছিল যাচাই করা। রোজা নিষ্পলক চোখে তাকিয়ে রয়েছে আহমেদের দিকে। আহমেদ এবার এগিয়ে আসলো রোজার দিকে। রোজার ঠিক সামনে দাঁড়িয়ে আহমেদ আবারও বলে উঠল, আরেকবার যাচাই করে দেখো রোজা, আমি নিশ্চিত তুমি ভুল প্রমাণিত হবে। তুমি একদিন এটাও বুঝে যাবে যে আমি নির্দোষ ছিলাম। আচ্ছা, তুমি তুমি না আমাকে খুব বিশ্বাস করতে? এই তোমার বিশ্বাস? এই ঠুনকো বিশ্বাস? রোজা এবার অন্যদিকে তাকিয়ে বলে উঠল, আমি আপনাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করতাম, এখনো করি, কিন্তু সবটা নিজের চোখে দেখেছি। নিজের চোখকে কি আর অবিশ্বাস করি বলুন? আহমেদ বলে উঠল, ওই যে বললাম, সবসময় চোখের দেখাটা সত্যি হয় না। রোজা নীরব থাকলো। আহমেদ আর দাঁড়ালো না। তাচ্ছিল্য হেসে রোজার সামনে থেকে সে ধীরে ধীরে বেরিয়ে পড়তে থাকলো। ক্যাফের বাইরে পা রাখার আগে আবারও পেছনে রোজার দিকে তাকিয়ে বলে উঠল, আমি জানি রোজা, তুমি সত্যিটা জানতে পারবে। আর যেদিন সত্যিটা জানতে পারবে, দয়া করে আমার কাছে এসে ক্ষমা চেয়ে না। আমি আমি তোমার উপর একটুও রাগ করিনি, শুধু কষ্ট পেয়েছি। তবে তুমি যেদিন সত্যিটা জানতে পেরে আমার কাছে ফিরে আসবে, আবারও আগের মতো আগলে নেবে আমাকে, আমার প্রশস্ত বুকে মাথা রেখে ভালোবাসি বলবে, সেদিন আমার সেই কষ্টও ঘুচে যাবে, ভুলে যাব সব। বলেই হনহন করে বেরিয়ে পড়ল আহমেদ। পেছনে ফেলে রেখে গেল ভাবুক রোজাকে। তবে রোজা এটা ভেবে অবাক হলো যে আজ আহমেদ তাকে মাইন কুইন বলে ডাকেনি, নাম ধরেই ডেকেছে। আর আজ আহমেদের মধ্যে সিরিয়াসনেস ছিল। রোজা হাতে থাকা সানগ্লাসটা এবার চোখে পড়ে নিল। 2 মিনিট দাঁড়িয়ে খুব সূক্ষ্মভাবে কিছু একটা নিয়ে চিন্তা করলো। এরপরে নিজেও গটগট করে বেরিয়ে পড়ল ক্যাফে থেকে। এসব কি বলছিস তুই? মাথা খারাপ হয়ে গেছে তোর? গর্জে উঠল জাভেদ। রনি মাথা নিচু করে বলল, যা বলছি ঠিক বলছি বস। আমি নিজেও প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু পরবর্তীতে অনেক খোঁজ নিয়েছি। ওই অফিসারটাই রমজান ইসলামের একমাত্র মেয়ে। পাশ থেকে রাকিব বলে উঠল, কিন্তু এই অফিসারের নাম তো এ যে রোজা,
আর রমজান ইসলামের মেয়ে কিভাবে পুলিশ অফিসার হবে? সে তো এতদিনে মরে যাওয়ার কথা। রনি মাথা নেড়ে বলল, না না, মরেনি, বেঁচে আছে ও। আর খুব শক্তপোক্তভাবেই জায়গা করে নিয়েছে। ওই অফিসারের আসল নাম আফরোজা জেরিন রোজা। পরবর্তীতে নিজের নাম খানিক বদলে ফেলেছে। এখন তার নাম এজে রোজা ইসলাম। জাভেদ রায়ান ধূপ করে বসে পড়ল চেয়ারে। এটা কিভাবে সম্ভব? আজ থেকে 3 বছর আগে সে রমজানে ইসলামকে মেরে ফেলেছিল রোজার সামনে। সেদিন সে রোজার চোখে প্রতিশোধের আগুনে দেখতে পেয়েছিল। সেই আগুন থেকে ধারণা করেছিল রোজার সাথে তার আবারও দেখা হবে, আবারও মুখোমুখি হবে তারা। কিন্তু সত্যি সত্যি যে এটা বাস্তবে রূপান্তরিত হবে সেটা সে জীবনে ভেবেও দেখেনি। সে তো ভেবেছিল রোজা হয়তোবা সুইসাইড করে বসবে। গত 2 বছর ধরে তো সে এই ঘটনা প্রায় ভুলেই গিয়েছিল। হঠাৎ করে জাভেদের কপাল ঘামতে শুরু করলো। পাশে থাকা পানি ভর্তি গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পুরো গ্লাসের পানি শেষ করে ফেলল। জাভেদ রায়ান এবার কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, রনি, শেষ করে দে। আমার ভুল হয়েছে। আসলে ওই মেয়েটাকে ওই দিন বাঁচিয়ে রাখাটাই আমার ভুল হয়েছে। বাপের সাথে সাথে মেয়েটাকে মেরে ফেলা উচিত ছিল। মরদেহ এখনই ওটাকে। রনি হতাশ হয়ে বলল, এটা এখন সম্ভব নয় বস। ওই অফিসারকে এখন মেরে ফেলা একদমই সম্ভব নয়। জাভেদ যেন খুব ক্ষেপে গেল, ধমকে উঠে বলল, কেন সম্ভব নয়? প্রত্যেকটা পুলিশ আমাদের কথাতেই নাচে। কোনোভাবে ওকে গুম করে ফেলা যাবে। রনির পাশ থেকে তুহিনও মাথা নেড়ে বলল, না স্যার, এটা একদমই সম্ভব নয়। আপনি 3 বছর আগে যে রোজাকে দেখেছিলেন সে রোজা এখন নেই, বদলে গেছে সে, একদমই বদলে গিয়েছে। এখন তার সাথে লড়াই করা মানে এক বাঘিনীর সাথে লড়াই করা। আর তাকে মেরে ফেলাটা বা তাকে গুম করে ফেলাটা এত সহজ নয়। পুরো একটা সিক্রেট আন্ডারকভার টিমের লিডার সে। তার জন্য হাজার মানুষ জীবন দিতে প্রস্তুত। হাজার হাজার পুলিশ অফিসার তার আশেপাশে রয়েছে। আর তারা এতটাই সৎ যে আমরা কোটি টাকা দিয়েও তাদেরকে কিনে নিতে পারবো না, কারণ তারা সবাই রোজার দ্বারা প্রশিক্ষিত। খুবই মুশকিল হয়ে যাবে বস, বলতে গেলে অসম্ভব ব্যাপার। জাভেদ খুব ভয় পেয়ে গেল। রোজাকে এখনও সে মুখোমুখি দেখতে না পেলেও রনির কাছে শুনে বেশ বুঝতে পারছে 3 বছর আগে সেই রোজা একদম উল্টে গেছে। অতীতের সে নির্মম ঘটনা, সেই প্রতিশোধে আগুনই রোজাকে এমন হয়ে যেতে বাধ্য করেছে। খানিক সময়ের জন্য জাভেদের মনে হলো সে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। রনি বলে উঠল, বস, আমার মনে হচ্ছে আপনার যত তাড়াতাড়ি সম্ভব দেশ থেকে বেরিয়ে পড়া উচিত। কারণ আমার মনে হচ্ছে আপনার ফ্যাক্টরিগুলোতে ওই রোজাই আগুন লাগিয়েছে। আর আমি খোঁজ নিয়ে দেখেছি মেয়েটা আপনাকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। 3 বছর ধরে সে আপনাকে খুঁজছে। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব দেশ থেকে বেরিয়ে পড়ুন। জাভেদ প্রথমে ঘাবড়ে গেলেও পরে তার ভেতরকার ব্যক্তিত্ব জেগে উঠল। সে গর্জে উঠে বলল, একটা সামান্য মেয়ের জন্য আমি পালিয়ে যাব? এটা হতেই পারে না। কোনো দরকার নেই। আর এখন তোর পাশে তার সেই প্রেমিক নেই, তাকে বাঁচানোর মতো। সেই আহমেদকে তো তার জীবন থেকে আমি আগে থেকে সরিয়ে দিয়েছি। এখন কেউ নেই। তাই এখন যা হবে সব মুখোমুখি হবে। রোজা ফ্ল্যাটে ফিরে এসে ক্যাফের মুহূর্তগুলো বারবার মনে করতে থাকে। অন্ধকার ব্যালকনিতে বসে থাকা রোজা ধীরে ধীরে চেয়ারের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে। রাতের হিমশীতল বাতাস তার মুখে লাগলেও তার মনের মধ্যে আগুন জ্বলছে। আহমেদের বলা সেই কথাগুলো তাকে বিভ্রান্ত করে তুলেছে। আজ আহমেদের কথার মধ্যে কেমন যেন একটা অদ্ভুত শক্তি ছিল, দৃঢ়তা ছিল। একদিকে তার রাগ, অন্যদিকে সন্দেহ। সবকিছু মিলিয়ে এক গভীর দোটানায় ডুবে যাচ্ছে রোজা। সে কি আসলেই ভুল করেছে? আহমেদ কি আসলেই নির্দোষ? তার কি আরেকবার যাচাই করা উচিত? আসলে কি তার চোখের দেখা ভুল? এই চিন্তাগুলো তার মনের গভীরে ডুব দেয়, যেন শান্তির কোনো পথ খুঁজে পাচ্ছে না। রোজা যখন গভীর চিন্তায় মগ্ন, তখন ব্যালকনির দরজায় হালকা শব্দ হয়। কিছুক্ষণ পরেই অহনা হাতে কিছু ফাইল নিয়ে আস্তে আস্তে ব্যালকনির দিকে এগিয়ে আসে। এই ফাইলগুলো পুরনো আলমারির অনেক ভেতরে ছিল। আজই সে বের করে সমস্ত ফাইল সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। রোজা স্ত্রীর দৃষ্টি আর চোখ বন্ধ করে থাকা দেখে অহনা কিছুটাও চিন্তিত হয়। ম্যাম কি আবারও স্যারের সাথে ঝগড়া করে আসলো নাকি ভেবেই অহনার মুখটা হতাশায় ভরে যায়।
এসব মান অভিমানের পালা অহনার আর সহ্য হচ্ছে না। কবে যে সবকিছু ঠিক হবে? ম্যাম, আপনি ঠিক আছেন? অহনা নিচু স্বরে জিজ্ঞেস করে, যেন রোজার মন থেকে কোনো চাপ না দেওয়ার চেষ্টা করছে। রোজা চোখ খুলেও কোনো উত্তর দেয় না। তার মনের মধ্যে দোতনা তখনও গভীরভাবে বসে আছে, কিন্তু অহনার উপস্থিতি কিছুটা ভার লাঘব করে। রোজা আস্তে করে একটা দীর্ঘশ্বাস ফেলল। অহনা চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকলেও রোজা জানে সে তার পাশে আছে, তাকে বোঝে। এই মেয়েটা তো তার সাথে অনেক বছর ধরে আছে। অবশেষে রোজা গলাটা নরম করে বলল, অহনা, ওনার সাথে আজ দেখা করতে গিয়েছিলাম। অহনা ফটাফট বলল, জানি ম্যাম। রোজা ভ্রুকুচকে তাকাতেই অহনা বলে উঠল, আসলে সৌরভ ভাই রিয়াদকে ফোন দিয়ে বলেছিল যে স্যার আপনার সাথে দেখা করতে যাচ্ছে। রোজার মধ্যে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না, যেন সে আগে থেকে এসব জানে। রোজা একইভাবে অহনাকে উদ্দেশ্য করে বলল, আমি ভেবেছিলাম উনি দোষী, উনি আমাকে ঠকিয়েছেন, কিন্তু ওনার একটা কথা আমাকে বিভ্রান্ত করছে। অহনা ধীর গতি এবং মনোযোগ দিয়ে শুনতে থাকে, কোনো মন্তব্য না করে, যেন রোজাকে পুরোপুরি নিজের মনের কথা খুলে বলার সুযোগ দেয়। রোজা তার সামনে যেন নিজেকে উজাড় করে দিতে চায়, কারণ অহনা শুধু অ্যাসিস্ট্যান্ট নয়, তার সবচেয়ে কাছের বিশ্বাসভাজনও। রোজা এবার হেলান দেওয়া থেকে উঠে বসে অন্যরকম কণ্ঠে বলে ওঠে, এটা সম্ভব না। উনি এরকম কাজ কিভাবে করতে পারে? ওনাকে আমি চিনি অনেক ভালো করে। যে মানুষটা আমাকে প্রথম দেখে এতটা, সে কিভাবে আমাকে ঠকাবে? উনি তো আমাকে কখনো তেমনভাবে স্পর্শ করেনি, তাহলে এটা উনি করতেই পারে না, অসম্ভব। এটা ওনার দ্বারা সম্ভবই নয় অহনা। তার চোখ মিথ্যা বলছে না। আমার কোথাও ভুল হচ্ছে, আমারই ভুল হচ্ছে মনে হচ্ছে। রোজা যেন শান্ত থাকতে পারছে না, অশান্ত হয়ে গেছে তার মন মস্তিষ্ক। অহনার এখন রোজার এমন অবস্থা দেখে দুঃখ পাওয়া উচিত ছিল, কিন্তু অহনার মনে কোথাও একটা শান্তি পাচ্ছে। আহমেদের জন্য রোজার এরকম অস্থিরতা দেখে অহনা খুব খুশি হচ্ছে। তার মানে ম্যামও স্যারের জন্য চিন্তা করেন। তবে রোজার এসব কথার মানে এখনো বুঝতে পারছে না তার ম্যাম কিসের কথা বলছেন। অহনা জানে রোজা বাইরে থেকে খুব শক্ত এবং তাকে সম্মান করার পাশাপাশি অনেকেই তাকে ভয় পায়, কিন্তু অহনা এটাও জানে রোজার ভেতরটা অনেক নরম। তাই সে সাহস করে মৃদুস্বরে বলল, ম্যাম, স্যার কি আসলেই ভুল কিছু করেছে? কি এমন করেছে উনি? আমি তো জানি উনি অনেক ভালো মানুষ এবং আমার মনে হয় উনি নির্দোষ। রোজা কোনো কথাই বলে না, কিন্তু অহনার কথাগুলো যেন তার মনে খানিকটা ঢেউ তোলে। অহনার কথা বলার ধরন আর সুর তার মনের গভীরে পৌঁছায়। যদিও রোজা বাহ্যিকভাবে কঠিন, অহনার কথা শোনার পর সে কিছুটা চিন্তিতভাবে আবার নিজের ভেতরের দ্বন্দ্বে ডুবে যায়। রোজা দু হাত দিয়ে নিজের মাথার চুল চেপে ধরে। রোজা কিছুক্ষণ চুপ করে থাকে। তার ভেতর এক অদ্ভুত ভারাক্রান্ত অনুভূতি জেগে ওঠে। গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে। রোজা ধীরে ধীরে বলতে শুরু করে, ওনার প্রতি আমার রাগটা হঠাৎ করে এসেছে। তুমি জানতে চাও অহনা, এর পিছনে আসল কারণ? অহনা মনে মনে ঢোক গিল। সে তো রাজিয়া রহমানের কাছ থেকে আগে থেকে সব শুনেছে। হাঁ করে কিছু বলতে চাইলেই রোজা তাকে থামিয়ে দিয়ে বলে উঠল, জানি মামুনি তোমাদেরকে সব বলেছে, কিন্তু কিছুটা কমতি ছিল। এই এক কাহিনী বলেনি। ওনার প্রতি আমার রাগের আসল কারণটা মামুনি তো নিজেও জানে না, তোমাদেরকে কিভাবে বলবে? অহনার মাথায় বাজ পড়ল। ম্যাম কিভাবে জানলো যে আন্টি আমাদের সব বলে দিয়েছে? পরে অহনা অদৃশ্য হাতে নিজের কপাল চাপড়ালো। সে তো ভুলেই গিয়েছিল তার ম্যামের আড়ালে কিছু করলেও তো কোনো না কোনোভাবে তার ম্যাম সব কিছু জেনে যায়। লুকিয়ে রেখেও লাভ হয় না। রোজা আগের মতোই ভাবান্তর, মাথাটা এলিয়ে দিয়ে বলল, মামুনি তোমাদেরকে সব বলেছে, কিন্তু এই কাহিনী আর আমি আর তোমাদের স্যার ছাড়া আর কেউই জানে না অহনা। অহনা অবাক হয়ে তাকালো রোজার দিকে। আসলেই কি তাই? তার মানে ম্যামের রাগের কারণটা স্যারের দেরি করে দেশে ফিরে আসা নয়? তাহলে আসল কারণটা কি? রোজা অহনার দিকে তাকিয়ে বলে, জানতে চাও? অহনা প্রথমে অবাক হয় তার মনের কথাগুলো কিভাবে ম্যাম বলে দিচ্ছে। হ্যাঁ, সে তো জানতেই চায়। সে আসলেই জানতে চায়। অহনা মাথা উপর নিচ করে ঝাঁকিয়ে বলে, আপনি বললে আমি শুনবো ম্যাম। রোজার গলা একটু ভারী হয়ে আসে। এক দীর্ঘশ্বাস ফেলে অতীতে সে তীব্র স্মৃতির কথা বলে ওঠে। তুমি জানো অহনা,
যখন উনি কানাডায় ছিল তখন আমার যাওয়ার 1 বছর পর কানাডা থেকে রীতা নামের কেউ একজন আমাকে ফোন করে জানায় যে উনি নাকি জেবা নামে একটা মেয়েকে পছন্দ করে আর ওর সাথে রিলেশনও করছে। খুব তাড়াতাড়ি কানাডাতে তারা বিয়ে করবে। আমি তোমার স্যারকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি, তাই তখন কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু আমার মনে সন্দেহ ঢুকে যায়। রোজার কণ্ঠ ক্রমশ ভারী হয়ে ওঠে। পরে আবার মজা ভেবে সেটা উড়িয়ে দিই, ভুলে যাই আমি মনে রাখিনি সেই কলটা। তবে মামনির এই কথাটা সত্যি ছিল। ওনার দেরি করে দেশে ফেরা নিয়ে আমি মনে মনে একটু রাগ পুষে রাখি, কিন্তু সেটা তো সত্যি ছিল না, মিথ্যে রাগ, একটু হালকা পরিমাণের অভিমান। একটু রাগ করিনি, শুধুমাত্র ওনাকে জ্বালানোর জন্য মিথ্যা রাগ করেছিলাম। উনি ফিরে আসলে ওনাকে একটু জ্বালাবো ভেবে রেখেছিলাম। এরপর যখন উনি দেশে ফিরে আসেন তখন আমি একটা জটিল কেস নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। ওই যে তথ্যমন্ত্রী এয়ারপোর্টের হামলা করার হয়েছিল সেই কেসটা, যে কারণে ওনার সাথে তাৎক্ষণিক দেখা করতে যেতে পারিনি। পরে একদিন ডেট ফিক্স করি আর প্ল্যান করি যে স্টুডিওতে হঠাৎ করে দেখা করতে যাই, ওনাকে সারপ্রাইজ দেব। এই কারণেই নিজের ফোনটা বন্ধ করে রাখি। তাই তোমাদের স্যারও দেশে ফেরার পর থেকে আমার সাথে যোগাযোগ করতে পারেনি। এর মধ্যেই আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে জেবা নামে একটা নায়িকার আবির্ভাব হয়। চেনো তো তুমি নায়িকা জেবাকে? অহনা মাথা ঝাঁকিয়ে বলে, হ্যাঁ ম্যাম, ওই যে নায়িকাটা, সেই নায়িকাটা স্যারের পিছনে লেগে আছে। ওনার তো খুব বেশি হিট ছবি নেই, প্রায় সবকটাই ফ্লপ করেছে। রোজা মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, ওই নায়িকাটাই। আমি তো আর জানতাম না যে আমার কাছে যে কলটা এসেছিল এবং সেখানে যে মেয়েটার কথা বলা হয়েছিল সেই মেয়েটা এই মেয়েটা। এরপরের তারিখ অনুযায়ী আমি স্টুডিওতে ওনার সাথে দেখা করতে যাই। ওনার কেবিনে ঢুকে আমি যা দেখলাম